সাহস কি করে হলো আমাকে টাচ করার? একে তো ছোট লোক, তার উপর আবার নোংরা জামা কাপড়। অনেক দিন ধরে দেখছি তুই আমার পিছু ধরে আছিস। আমি যেখানেই যাই সেখানে শুধু তোকেই দেখতে পাই। আমি চুপ করে শুধু শুনে যাচ্ছি। কে রে, কথা বলিস না কেন? তোর মতো নির্লজ্জ ছেলে আমি আর দুটো দেখি নাই। আমাদের সারা ভার্সিটিতে তোর মতো ক্ষেত একটাও নেই। তুই কি করে এখানে ভর্তি হলি আমাকে একটু বলবি? তুই চুপ কর। ওদেরকে কিছু না বলতে বলতে ওরা মাথায় উঠে গেছে। আর যদি কখনো আমার সামনে আসিস তাহলে তোর খবর আছে। তোকে এমন শিক্ষা দেব যে আর কোনোদিন কাউকে মুখ দেখাতে পারবি না। আর তোর ভাগ্য ভালো যে তোকে চর দেই নাই। তুই আমার একই ডিপার্টমেন্ট না হলে তোকে আর চর মেরে দেখিয়ে দিতাম মেয়েদের টাচ করার ফল। এরপর আফিয়া আর মাহমুদা আমার সামনে দিয়ে হেঁটে চলে গেল। আফিয়া এতক্ষণ যে কথাগুলো বলতেছিল সেগুলো আমাকেই বলেছে। আমি অবশ্য এত কিছু মনে করি না। আমার মতো গরিব কিছু মনে করলো কি না সেটা কারো কিছু আসে যায় না। আর আপনারা হয়তো ভাবতেছেন যে আমি ইচ্ছা করি আফিয়ার শরীরে টাচ করেছি, যার কারণে আফিয়া আমাকে বেশি কথা শুনিয়েছে। আসলে তেমন কিছু ঘটে নাই। আমি রোজকার মতো কলেজ গেট দিয়ে কলেজের ভিতর ঢুকছিলাম। তখনই খেয়াল করি যে আফিয়া মোবাইল টিপতে টিপতে রাস্তা পার হচ্ছিল। আর তখন একটা গাড়ি আফিয়ার দিকে এগিয়ে আসতেছিল। আফিয়ার সেদিকে কোনো খেয়াল ছিল না, তাই আমি বাধ্য হয়ে দৌড়ে গিয়ে আফিয়াকে টেনে রাস্তার পাশে নিয়ে আসি। আর তখনই আফিয়ার বান্ধবী মাহমুদা চলে আসে। আর আফিয়া আমাকে উপরের কথাগুলো শুনিয়ে দেয়। আমি মুখ বুজে সব শুনতে লাগি। সেই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাদেরকে এই কথাগুলো বলতেছিলাম। তাই আর সেখানে না দাঁড়িয়ে মুখে একটা হাসি দিয়ে কলেজের ভিতরে গেলাম। ঘড়িতে তাকিয়ে দেখি ক্লাসের সময় হয়ে গেছে। তাই আর দেরি না করে নিজের ক্লাসের দিকে হাঁটা দিলাম। আসুন এর মধ্যে আপনাদেরকে আমার পরিচয়টা দিয়ে দেই। আমি শ্রাবণ আহমেদ ইমন। পরিবার বলতে কিছুই নেই, মানে এক কথায় এতিম ছেলে। দশম শ্রেণীতে থাকাকালীন আমার আব্বু এবং আম্মু একটা সড়ক দুর্ঘটনায় মারা যান। এরপর থেকে আমি একা। এখন আমি সবে মাত্র ভার্সিটিতে ভর্তি হয়েছি, কয়েক মাস হলো। আমি আমার একটা বন্ধু ঢাকা শহরে ছোট্ট একটা বাসা ভাড়া থাকি। কোনো মতে আমার দিন চলে যায়। আপাতত এতটুকুই থাক, আর বাকিটুকু গল্প পড়তে পড়তে জেনে যাবেন। কথা বলতে বলতে আমি ক্লাসরুমে চলে এলাম। এসে দেখি সবাই ক্লাসে বসে আছে। আমি রোজকার মতো আমার সিটে গিয়ে বসে পড়লাম। এই সিটে শুধু আমি আর আমার বন্ধু রাফি বসি, আর কেউ বসে না। কারণটা অবশ্য আমার জানা, কারণ আমি ছোটো লোক, আর ছোটো লোকের কাছে বসতে সকলেরই একটু মান সম্মানে লাগে। আর আজকে রাফি ভার্সিটি আসে নাই, তাই আমি একা একা বসে আছি। ঠিক তখনই একটা অচেনা মেয়ে এসে আমার পাশে বসে পড়ল। আমি এক পলকে মেয়েটার দিকে তাকিয়েছিলাম। আগে কখনো দেখি নাই, তবে দেখতে অনেক সুন্দর। আমি অনেক অবাক হলাম। অবাক হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে কারণ হচ্ছে ক্লাসে আরও অনেক সিট ফাঁকা আছে। সেই সব সিটে না বসে কেন এই মেয়েটা আমার পাশে এসে বসলো? আর কে এই মেয়ে? আগে তো কোনো দিন আমি দেখি নাই, তাই অনেক অবাক হলাম। কিন্তু তারপরও মেয়েটার দিকে তাকাতে সাহস পাচ্ছি না। আশেপাশে তাকিয়ে দেখি অনেকেই আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। এইটার কারণ হয়তো ওই মেয়েটা। এইগুলো ভাবতেছিলাম তখনই স্যার ক্লাসে আসলেন। আমি আর কিছু না ভেবে ক্লাসে মন দিলাম। ক্লাস এসে স্যার বললেন, আদিবা তুমি দাঁড়াও। আমার পাশের মেয়েটির দিকে চেয়ে স্যার বললেন, আর সাথে সাথে আমার পাশের সিটে বসা মেয়েটি দাঁড়িয়ে গেল। বুঝলাম মেয়েটার নাম আদিবা। এখনও আমি মেয়েটির দিকে ভালো করে চেয়ে দেখি নাই। স্টুডেন্ট, এই হচ্ছে আদিবা, তোমাদের নতুন ফ্রেন্ড। আজকেই ভর্তি হয়েছে, এখন থেকে তোমাদের সাথে পড়াশোনা করবে। এরপর স্যার নিজের লেকচার দিতে শুরু করলেন। বুঝলাম মেয়েটা নতুন, তাই হয়তো না জেনে শুনে আমার পাশে বসেছে। জানলে হয়তো কোনোদিন আমার পাশে বসতো না। আমি মন দিয়ে স্যারের ক্লাস করতে লাগলাম। এইভাবে প্রথম ক্লাস শেষ হয়ে গেল। আমি ক্লাসের বাইরে যাব, তখনই আদিবা আমাকে বলল, হ্যালো, আমি আদিবা। আমি শ্রাবণ আহমেদ। আমরা কি ফ্রেন্ড হতে পারি? এ কি, তুমি হাসতেছো কেন? আপনি নতুন, তাই আমাকে ঠিকভাবে চিনেন না। আর কয়েকটা দিন
ক্লাস করুন, সব জেনে যাবেন। আর আমাকে ফ্রেন্ড বানানোর কথাও বলবেন না। প্রথম কথা, আমরা একই ইয়ারে পড়ি, সো আপনি করে নয় তুমি করে বলতে হবে। আর দ্বিতীয়ত, তুমি আমাকে ফ্রেন্ড বানাবে। সেটা সম্ভব নয়, আমি এখন আসি। এই বলে আমি বাইরে চলে এলাম, আর মেয়েটাও আমার সাথে সাথে এলো। ভাবতেছি আজকে বাসায় চলে যাব, কারণ রাফি আসে নাই, তাই খুব একা একা লাগতেছে। একা থাকাটা যে কত কষ্টের সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না। এগুলো ভাবতেছিলাম ক্যাম্পাসের একটা গাছের নিচে বসে। হঠাৎ করে কোথা থেকে যেন আদিবা আমার সামনে এসে বলল, কেন সম্ভব নয় তোমার সাথে ফ্রেন্ডশিপ করা? অনেক কারণ আছে। কি কারণ? আমি সেটা শুনতে চাই। আপনার পোশাক দেখে বোঝা যাচ্ছে যে আপনি অনেক বড় ঘরের মেয়ে, আর আমি খুব সামান্য একটা ছেলে, যাকে এক কথায় বলে গরিব ছেলে। এটাই কি একমাত্র কারণ? হুম। তাহলে মন দিয়ে শোনো, সস্তা কাপড় পরার মানে এটা নয় যে আপনি গরিব। মনে রাখবেন, আপনার একটা পরিবার রয়েছে, পরিবারের সদস্য, দায়িত্ব আপনার উপর। সমাজকে দেখিয়ে বেড়ানো আপনার কাজ নয়। এটা আমার আব্বুর কথা। এইটা থেকে কি বুঝলে আমাকে বলো। কিছু বুঝি আর না বুঝি, এটা ঠিকই বুঝেছি যে আপনার আব্বু একজন মহৎ মানুষ। তাহলে আমার সাথে বন্ধুত্ব করতে অসুবিধা কোথায়? আরও কারণ আছে। কি কারণ? আমাকে কলেজের সবাই ক্ষেত বলে। একজন ক্ষেতের সাথে বন্ধুত্ব করলে আপনার অসম্মান হবে। সেটা আমি বুঝবো। এখন থেকে আমরা ফ্রেন্ড, এটাই শেষ কথা। আচ্ছা, আমি অনেকটা বাধ্য হয়ে আদিবার সাথে বন্ধুত্ব করলাম। আজ পর্যন্ত কেউ আমার সাথে জেচে এসে বন্ধুত্ব করতে চায়নি, শুধুমাত্র আদিবা আজকে এসে আমার সাথে জেচে বন্ধুত্ব করলো। শ্রাবণ, চলো ক্লাসে যাই, স্যার চলে এসেছে মনে হয়। এরপর আমি আর আদিবা সোজা ক্লাসে চলে গেলাম। ক্লাসে সবাই আমাদের দিকে চেয়ে আছে। হয়তো আমরা দুজন একসাথে ক্লাসে ঢোকার কারণে আমি সেই দিকে খেয়াল না করে নিজের সিটে গিয়ে বসলাম। এইভাবে দেখতে দেখতে আজকের দিনটা কেটে গেল। মানে আজকের মতো ভার্সিটি ছুটি। ভেবেছিলাম 2 ক্লাস করে বাসায় চলে যাব, কিন্তু আদিবার সাথে গল্প করতে করতে বাসায় যেতে ইচ্ছে করছিল না, তাই চাইনি। পুরো ক্লাস করছি। আদিবা মেয়েটা অনেক ভালো, অনেক খোলা মনের মানুষ। এইটুকু সময়ে যেন আমার অনেকটা জায়গা জুড়ে বসেছে। আমার বাসা আর আদিবার বাসা বিপরীত দিকে, তাই দুজনকে বিদায় জানিয়ে বাসার দিকে রওনা দিলাম। আজকে আমার জীবনের সবচেয়ে খুশির দিনগুলোর মধ্যে একটা দিন ছিল। তার কারণ রাফি বাদে আজকে দ্বিতীয় কেউ আমার সাথে এমন ভালো ব্যবহার করেছে। তাই আমি সারা রাস্তা আদিবার কথা ভাবতে ভাবতে বাসায় হেঁটে চলে এলাম। বাসায় এসে কলিং বেল বাজানোর পর রাফি এসে দরজা খুলে দিল। কিরে, আজকে এত দেরি হলো যে? আগে ফ্রেশ হয়ে নি, তারপর সব বলতেছি। আচ্ছা, ফ্রেশ হয়ে খেতে আয়। তুই খেয়েছিস? না, তোকে ছাড়া আমি কখনো খেয়েছি? আমার তো মনে ছিল না। এরপর আমি ফ্রেশ হয়ে খাবার খেতে বসলাম। এইবার বল, কি হয়েছে? জানিস বন্ধু, আজকে একটা মেয়েকে সাহায্য করতে গিয়ে নিজে অপমানিত হয়েছে। কি? আর কোন মেয়েকে? আফিয়া। কোন আফিয়া? আমাদের ব্যাচের? বন্ধু, মন খারাপ করিস না। বড় লোকের ছেলে মেয়ে এগুলো এমনই হয়ে থাকে, ওদের চোখ থাকতেও অন্ধ। বাদ দে এইসব। আরে আজকে আরো একটা অবাক বিষয় হয়েছে আমার সাথে। কি হয়েছে? সবটা খুলে বললাম, আদিবার কথা। দেখিস, এদের কিন্তু বিশ্বাস নেই। এরপর আমি আর রাফি বাসার বাইরে বের হলাম দুজনে একসাথে। এই সময় বাসার বাইরে বের হওয়া একটাই কারণ, আর সেটা হলো টিউশনি। আমি আর রাফি দুজনেই টিউশনি করাই, আর এভাবে আমাদের জীবন চলছিল। রোজকার মতো আজকেও ঠিক সময়ে টিউশনি করাতে গেলাম। আমি যাদের বাসায় টিউশনি করাই তারা অনেক ভালো মানুষ না হলে কোনোদিন আমার মতো একটা অপরিচিত ছেলেকে তাদের বাসায় টিউশনি করাতে রাখতো না। সময় মতো টিউশনি করিয়ে রাস্তায় বের হলাম। মোবাইলে তাকিয়ে দেখি রাত 8টা বেজে গেছে। আমি রাফিকে ফোন দিলাম। হ্যালো, তোর টিউশনি শেষ হলো? এইমাত্রই রাস্তায় বের হলাম। তোর কি খবর? আমিও এইমাত্র টিউশনির বাসা থেকে বের হলাম। ও, শরীরটা খুব ক্লান্ত লাগছে আজকে। ওকে, তাহলে তুই চলে আয়,
আজকে বাসার ছাদে বসে একটু আড্ডা দিই। রাতের ঠান্ডা বাতাসে শরীর ও মন দুটি ভালো হয়ে যাবে। এটা তো একদম ঠিক বলছিস, কিন্তু আবার কিসের কিন্তু? আরে বাড়িওয়ালা আছে না, উনি তো রাগ করবে আমাদের এই সময় ছাদে দেখলে। সেটা ঠিক, কিন্তু তোর চিন্তা করতে হবে না, আমি সামলে নিব। ওকে, তাহলে তাড়াতাড়ি বাসায় চল। আর শোন, আসার সময় ঠান্ডা কুক নিয়ে আসিস 1 লিটার। এইটা তুই কোনো কথা বললি? কেন? আমি এবার রাতের আড্ডার জন্য কোক আনতে ভুলে যাব? ওকে, তুই তাড়াতাড়ি আয়। ওকে। এরপর ফোন রেখে দিয়ে আমি বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসা এখান থেকে বেশি দূর নয়, তাই হেঁটে হেঁটে যাচ্ছি। প্রায় বাসায় চলে এসেছি। গেট দিয়ে ভিতরে ঢুকতে যাব, তখনই খুব পরিচিত একটা নাম্বার থেকে ফোন আসলো। আমি চারিপাশে তাকিয়ে দেখলাম আমার পাশে দারোয়ান ছাড়া আর কেউ নেই, তাই ফোনটা রিসিভ করলাম। হ্যালো স্যার, কেমন আছেন? ভালো। আপনি? জি স্যার, ভালোই আছি। ফোন করেছেন কেন? তাড়াতাড়ি বলুন। স্যার, কয়েকটা কাগজে আপনার সাইন লাগবে। ওকে, আপনি কালকে কলেজে ছুটির পরে দেখা করুন। ওকে স্যার। আরেকটা কথা। কি কথা? স্যার, এভাবে আর কতদিন চলবে? প্রায় 5 বছর চললো। আপনি কেন এভাবে ঘুরে বেড়াচ্ছেন? সময় হলে আমি ঠিকই আসবো, আর আপনি তো আছেন। স্যার, আমি আছি, কথা সেটা নয়। আপনি না থাকলে কিভাবে হয়? প্লিজ স্যার, নিজেকে এভাবে কষ্ট দিবেন না। এগুলো আমাকে বলে কোনো লাভ নেই, আপনি সেটা ভালো করেই জানেন। আমার সময় হলে আমি ঠিকই আসবো। ওকে স্যার, ভালো থাকবেন। আর কোনো সমস্যা হলে আমাকে কল দিয়েন। ওকে। এরপর ফোন কেটে দিলাম। আপনারা অনেকে হয়তো কিছু বুঝতে পারছেন না যে কি এই লোকটা যে আমার সাথে ফোনে এইমাত্র কথা বলল। আবার অনেকে হয়তো অবাক হচ্ছেন যে আমার মতো একটা এতিম ছেলেকে আবার কে স্যার বলে ডাকতেছে। কিছু কিছু কথা না জানাই ভালো, তাই এই লোকটার কথা এখন আপনাদেরকে কিছু বলবো না, সময় হলে গল্পে বলে দিব। বাসার ভেতরে যাব, ঠিক তখনই কে যেন আমার কাঁধে হাত রাখলো, তাই আমি পিছনে ফিরে তাকালাম। পিছনে ফিরে দেখি রাফি। কি রে, একা একা দাঁড়িয়ে কি ভাবছিস? কিছু না, এমনি। চল ভিতরে চল, ছাদে গিয়ে আড্ডা দিই। চল। ঘড়িতে তাকিয়ে দেখি রাত 9টা বেজে গেছে। রুমে গিয়ে দেখি বুয়া এসে খাবার রান্না করে রেখে চলে গেছে। এখন খাবার খাওয়ার মুড নেই, তাই আমি আর রাফি সুদা ছাদে চলে এলাম। এরপর দুজনে ছাদের এক পাশে বসলাম। বুঝলি শ্রাবণ, জীবনটা না অনেক কঠিন। আজকে হঠাৎ এই কথা বললি? বাবা কৃষক, দিন আনে দিন খাই। আম্মু অসুস্থ, ছোট বোনটার আবার হাজারো আবদার। এর মাঝে আমি একটা মানুষ যে কিনা এত বড় হয়েও আব্বুর কোনো কাজে আসি না। এইটা তুই কোন কথা বললি? দেখবি তুই একটা চাকরি পেলে আঙ্কেলের সব কষ্ট দূর হয়ে যাবে। সেই আশায় বসে আছি রে দোষ। তোর তো তবুও বাঁচার একটা উদ্দেশ্য আছে, আর আমি কার জন্য বাঁচবো? কি আমার জীবনের উদ্দেশ্য? আমি তো একটা এতিম। তোকে কতদিন বলতে হবে, এই রাফি যতদিন বেঁচে আছে ততদিন তুই এতিম না, তুই আমার নিজের ভাইয়ের চেয়েও বেশি কিছু। ভাই, জীবনে অনেক বড় ভুল করেছি, যার জন্য আজ আমার এই অবস্থা। এখন বুঝতেছি যার মাথার উপর বাবা নামক বট গাছটা নেই, তার জীবন কতটা কষ্টের। এটা তুই ঠিক বলছিস। তবে কি? তোর অতীতের কোনো কিছুই তো আমি জানি না, তাই আমি কি করে বলবো যে তুই কোনো ভুল করছিস কিনা? সময় হলে সব জানতে পারবি। সেই একই কথা 4 বছর ধরে শুনে আসছি। তবে আমি তোর অতীত দেখে বন্ধুত্ব করি নাই। আমি তোর বন্ধু ছিলাম, আছি, আর সারা জীবন থাকবো। আমি জানি তো, তাই তো তোকে আমি এত ভালোবাসি। থাক, আর পাম দিতে হবে না, চল নিচে যাই, খুব ক্ষুধা লাগছে। চল। এরপর আমি আর রাফি দুজনে নিচে চলে এলাম। নিচে এসে রাতের খাবার খেতে লাগলাম। আসুন, খাবার খেতে খেতে আপনাদেরকে এই বাসার বিবরণটা একটু দিয়ে দিই। এই বাসা মানে আমরা যে বাসায় ভাড়া থাকি, এই বাসার মালিক একজন প্রাইভেট কোম্পানির বসের। তার সাথে আমার ভালো সম্পর্ক, যার কারণে আমি আর রাফি ব্যাচেলার হয়েও এই বাসায় ভাড়া থাকতে পারতেছি। আঙ্কেলের একটা মাত্র মেয়ে। আমি কোনোদিনও মেয়েটাকে এখনো দেখি নাই, শুধু মাত্র শুনেছিলাম। বাসাটা মোট 10 তলার, যার 4 তলা বাদে সব রুম ভাড়া দেওয়া। যার 4 তলায় নাকি আঙ্কেল থাকে। আমি কোনোদিনও সেদিকে যাইনি, তাই তেমন একটা কিছু জানিও না। আমি আর রাফি 5 তলার একটা রুমে ভাড়া নিয়ে থাকি।
বাসার বিবরণ দিতে দিতে আমাদের খাবার খাওয়া শেষ। এরপর আমি আর রাফি দুজনেই পড়ার টেবিলে বসলাম। পড়ার সময় আমি আর রাফি দুজনেই খুব সিরিয়াসলি তাকি, তাই পড়ার সময় কেউ কোনো কথা বলি না। প্রায় 3 ঘন্টার পর টেবিল থেকে উঠলাম। মোবাইলে তাকিয়ে থেকে রাত 1টা বেজে গেছে। ঠিক তখনই রাফি বলল, ভাই আজকে অনেক কিছু কমপ্লিট করে ফেলেছি, এইবার এক্সামে ভালো একটা রেজাল্ট করতে হবে। ভালো রেজাল্ট হবে ইনশাল্লাহ। তুই বস, আমি 2 কাপ কফি বানিয়ে নিয়ে আসি। এখন কফি? আরে কিছুই হবে না, খেতে ইচ্ছে করতেছে। তুই আসলে একটা পাগল। এরপর রাফি কিচেনে চলে গেল। আমি বিছানায় বসে মোবাইলটা অন করলাম। রাতে পড়ার পরে আমাদের দুজনের একটা কাজ মোবাইলে ফেসবুক ঘাঁটা। আমি প্রতি রাতে মতো ফেসবুকে ঢুকলাম। ফ্রেন্ড রিকোয়েস্ট চেক করতে গিয়ে একটা আইডিতে চোখ আটকে গেল। আইডিটা আর কারো না, আইডিটা ছিল আদিবার। আমি অনেক অবাক হলাম, একদিনে ফ্রেন্ডশিপে সরাসরি ফেসবুক রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছে। আমি কিছু না ভেবে রিকোয়েস্ট গ্রহণ করে নিলাম। এর মধ্যেই রাফি কফি নিয়ে চলে এসেছে, আমাকে 1 কাপ দিল। আমি খেতে লাগলাম। কেমন হয়েছে? প্রতিদিনের মতোই আজকেও তোকে একটা উপদেশ দিতে চাই। কি উপদেশ? পড়াশোনা ছেড়ে দে। পড়াশোনা ছেড়ে দিয়ে একটা টং দোকান ভাড়া নিয়ে চা কফি বানা। তুই আসলে কোথায় একটা ধন্যবাদ দিবি, তাই না? আরে আমি তো তোর প্রশংসা করলাম। জানি। আমি আর রাফি কফি খেতে খেতে গল্প করতেছিলাম, তখনই ফোনে একটা মেসেজ এলো। আমি মেসেজটা দেখে অনেক অবাক হলাম, কারণ মেসেজটা ছিল আদিবার। অনেক অনেক অবাক হলাম, কারণ রাত 2টার বেশি বাজে, আর এই মেয়ে এখনো ফেসবুকে কি করে। আবার ভাবলাম যে বড়লোকের মেয়ে কোনো কাজ করতে হয় না, সারা দিন রাত এইসব মোবাইল, ল্যাপটপ ইত্যাদি নিয়ে পড়ে থাকে। এর মধ্যে আবার একটা মেসেজ এলো। হ্যালো, ওই কথা বলো না কেন? বলেন। কি করো? শুয়ে আছি। আপনি? আমি মুভি দেখি আর তোমার সাথে চ্যাটিং করি। ও আচ্ছা। তুমি এত রাতে ফেসবুকে কি করো? তেমন কিছু না, এইমাত্র বই পড়ে উঠলাম, ঘুম আসতেছিল না, তাই একটু ফেসবুকে আসলাম। এইভাবে কিছু সময় টুকটাক কথা হলো। এর মাঝে আদিবা হঠাৎ করে আমার মোবাইল নাম্বার চেয়ে বসে। আমি অনেক অবাক হই, কিন্তু তারপরও ফ্রেন্ড ভেবে দিয়ে দিলাম। আদিবার সাথে কথা বলা শেষ করে মোবাইলের দিকে চেয়ে দেখি রাত 3টা বেজে গেছে। কি এত কথা বললাম যে এত রাত হয়ে গেল। আজকে খুব ভালো লাগতেছে যে রাফির মতো আরও একটা বন্ধু আছে আমার জীবনে। পাশে তাকিয়ে থেকে রাফির চোখ বুঝে ঘুমাচ্ছে, তাই আমিও আর কিছু না ভেবে ঘুমিয়ে গেলাম। সকালবেলা ঘুম ভাঙলো রাফির ডাকে। কি রে শ্রাবণ, তোর শরীর খারাপ নাকি? না তো, কেন? আমি শুয়ে শুয়ে বললাম। ঘড়িতে চেয়ে দেখ কয়টা বাজে। অনেক অবাক হলাম, সকাল 8টা বেজে গেছে। তখনই রাতের কথা মনে পড়ে গেল। আরে ভাই বলিস না, কালকে রাতে ঘুমাতে একটু লেট হয়ে গেছিল। এই নে কফি, খেয়ে নে। তুই টেবিলে রাখ, আমি ফ্রেশ হয়ে আসতেছি। এরপর ফ্রেশ হয়ে এসে কফি খেতে লাগলাম। বুঝলি বন্ধু, আদিবা মেয়েটা অনেক ভালো। হ্যাঁ, আমি কার মুখে কি শুনছি? মজা করিস না, আমি সত্যি বলতেছি। কি করে বুঝলি যে আমি খুব ভালো? কথাবার্তা দিয়ে যা বুঝলাম আর কি। কয়দিনের পরিচয়? 2 দিন। আরে ভাই, আমারে তুই মাইরা ফেলা। তোর। এরপর আমি আর রাফি সকালের খাবার খেয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আর আপনাদের তো একটা কথাই বলতে মনে নেই, আমি আর রাফি আমাদের নিজেদের খাবার নিজেরাই রান্না করে খাই। শুধু শুধু টাকা নষ্ট করার কোনো মানে নেই। তবে প্রথম একটু কষ্ট হলেও এখন আর কষ্ট হয় না। আর আমি আর রাফি কথা বলতে বলতে কলেজের গেট দিয়ে ঢুকতে যাচ্ছিলাম, তখনই আদিবা আমার নাম ধরে ডাক দিল। পিছনে ফিরে দেখি আদিবা রাস্তার অপর প্রান্ত থেকে রিক্সা থেকে নেমে আমার দিকে আসতেছে। ঠিক তখনই রাফি আমাকে বলল, কে মেয়ে ভাই, তোকে চিনে কিভাবে? আরে তোকে রাতে বলছিলাম না, মনে নেই? ও, এই তাহলে সে আদিবা। তুই এখন চুপ কর। ওকে। এর মধ্যে আদিবা আমার কাছে চলে আসছে। তোমাকে সেই কখন থেকে রিকশায় ডাকতেছি, তুমি ডাক শুনো নাই কেন? শুনতে পাই নাই হয়তো। চলো ওইদিকে গিয়ে বসে গল্প করি। চলো। আদিবার দিকে চেয়ে দেখি আদিবার রাফির দিকে কেমন করে যেন তাকাচ্ছে। ইস, আমার তো রাফিকে পরিচয় করে দিতে মনে নেই।
তাই আমি আদিবাকে বললাম, আদিবা, এ হচ্ছে রাফি, আমার বেস্ট ফ্রেন্ড। ও হ্যালো, আমি আদিবা, কালকেই নতুন ভর্তি হয়েছি। ও, আমি রাফি। হুম। এরপর আমরা তিনজনে একটা গাছের নিচে গিয়ে বসলাম, সকলে মিলে টুকটাক কিছু কথা বলতেছিলাম। কিছু সময় পর রাফির ফোনে একটা কল আসলো, তাই রাফি কথা বলার জন্য অন্যদিকে চলে গেল। শ্রাবণ, আমি ওইদিকে যাচ্ছি, ফোনে কথা বলে আসি। ওকে। আচ্ছা শ্রাবণ, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। করো, এতে আবার শোনার কি আছে? তোমার পরিবারে কে কে আছে? পরিবারের কথা শুনে মনটা একটু খারাপ হয়ে গেল। আমার তো পরিবার বলতে কিছুই নেই, তাই মন খারাপ হবার কথা। আদিবা হয়তো এই বিষয়টা বুঝতে পারছে, তাই আদিবা আমায় জিজ্ঞেস করলো, আমি কি খারাপ কিছু বলে ফেলেছি? সরি। না, তুমি খারাপ কিছু বলো না। আসলে আমার পরিবার বলতে কিছুই নেই, আমি একটা এতিম ছেলে। সরি, আমি আসলে বুঝতে পারি নাই। না, তোমার সরি বলতে হবে না, আমি জানি। এবার তুমিও সকলের মতো আমার সাথে কথা বলা কমিয়ে দিবে আর আস্তে আস্তে ফ্রেন্ডশিপও নষ্ট করে দেবে। সমস্যা নেই, এটা আমার অভ্যাস হয়ে গেছে। আমি জানি আমি একটা এতিম ছেলে। আমি এক নিঃশ্বাসে কথাগুলো বলে দিলাম। তারপর টাচ করে আদিবা আমাকে একটা চড় মেরে দিল। এরপর বলতে শুরু করলো, তোমার কি মনে হয় আমি আর 5টা মানুষের মতো? আমি কি তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে ফ্রেন্ডশিপ করেছিলাম? যদি সেটা ভেবে থাকো তাহলে সেটা তোমার ভুল ধারণা। আর যদি কখনো তোমার মুখ থেকে এইগুলো শুনি তাহলে তোমার খবর আছে বলে দিলাম। আমি আদিবার রাগ দেখে ভয় পেয়ে গেছি, তাই মুখে হাত দিয়ে চুপ করে দাঁড়িয়ে আছি। আর তুমি শেষ লাইনটা কি বললা? কি বলছি? কেন মনে নেই? একটু আগে যে বললা তুমি এতিম। আর যদি কখনো এইসব আজেবাজে কথা তোমার মুখ থেকে শুনেছি তাহলে তোমার খবর আছে। আর মনে রাখবে, যতদিন এই আদিবা বেঁচে আছে ততদিন তুমি এতিম না। আমি মনে মনে খুব খুশি হলাম, কারণ রাফির পরে এই প্রথম কেউ আমাকে এই কথাটা বলল। নিজের কাছে বড় লাকি মনে হচ্ছে। আর আদিবাকে যত দেখছি ততই অবাক হচ্ছি, কারণ আমার সাথে পরিচয় হয়েছে আজকে মাত্র 2 দিন, আর তাতে এত আপন করে নিয়েছে। মনে মনে আরো অনেক কিছু ভাবতেছিলাম। তখনই আদিবা বলল, কি ভাবতেছ? কই কিছু না তো। এইমাত্র কি বললাম মনে থাকবে তো? থাকবো। এই তো, গুড বয়। ও শিট, আমি সরি। তোমাকে রাগের মাথায় চড় মেরে ফেলেছি। সরি বলতে হবে না, সমস্যা নেই। আসলে আমার রাগ উঠলে না, আমি ঠিক কি করি সেটা আমি নিজেও জানি না। সেটাই তো দেখতে পেলাম। সরি বললাম তো। বন্ধুত্বের মধ্যে নো সরি নো থ্যাঙ্কস। হয়েছে, আর নাকামি করতে হবে না। ভালো কথা, রাফি সেই গেল আর তো এলো না। ও তো ক্লাসে চলে গেছে। চলো আমরাও যাই, টাইম হয়ে গেছে। চলো। আমি আর আদিবা যখন দুজনে ক্লাসে প্রবেশ করলাম তখন সবাই আমাদের দিকে হা করে চেয়ে আসে। আমার অবশ্য এটা অভ্যাস হয়ে গেছে, কিন্তু আদিবা কিভাবে নিবে এই বিষয়টা? আমার সব ধারণা ভুল প্রমাণ করে দিয়ে কোনো দিকে না তাকিয়ে আমার সাথে গিয়ে হাসতে হাসতে বসে পড়লো। কিন্তু এখানে কোথাও রাফিকে দেখতে পেলাম না। মনে হয় ফোন আসার পরে বাসায় চলে গেছে, কিছুই বুঝতে পারতেছি না। তখনই আদিবা বলল, রাফিকে তো কোথাও দেখতে পাচ্ছি না। মনে হয় বাসায় চলে গেছে। ওহ, হতে পারে। আর তোমাকে তো আমার পরিবারের কথা বলতেই মনে নেই। এবার বলে দাও তাহলে। আমার পরিবার বলতে আমি, আব্বু আর আম্মু। ও ভালো। এইবার চুপ করো, স্যার এসে গেছে ক্লাসে। এরপর আমি আর আদিবা মন দিয়ে ক্লাস করতে লাগলাম। ক্লাসের ফাঁকে ফাঁকে টুকটাক কিছু কথা বলছি আর দুজনে। এইভাবে দেখতে দেখতে সবগুলো ক্লাস শেষ হয়ে গেল। আজকে যেহেতু হাফ ক্লাস, তাই বেশি সময় লাগে নাই। ক্লাস শেষ করে আমি আর আদিবা একসাথে কলেজ থেকে বের হলাম। এরপর আদিবাকে বিদায় দিয়ে আমিও বাসার দিকে রওনা দিলাম। আজকের দিনটা অনেক ভালোভাবে কেটেছে আমার, তবে রাফির জন্য চিন্তা হচ্ছে। কেন কোনো কিছু না বলে রাফি এইভাবে কলেজ থেকে চলে গেল? কোথায় গেল? বাসায় গেছে মনে হয়। তাই জুড়ে বাসার দিকে হাঁটতে লাগলাম। বাসায় এসে দেখি রাফি বাসায় আছে, কিন্তু রাফি যেটা বললো সেটা শুনে অনেক খারাপ লাগতেছিল। তাই আমি বাধ্য হয়ে বাসায় এসে দেখি রাফি বাসায় আছে।
আমি ওকে দেখে বুঝতে পারতেছি যে ও কিছু একটা নিয়ে চিন্তা করতেছে। তাই আমি জিজ্ঞেস করলাম, কি রে, তুই আমাকে কিছু না বলে বাসায় চলে এলি কেন? জানিস কি চিন্তায় ছিলাম? এমনি ভালো লাগতেছিল না। আমার দিকে তাকা, আমায় বল কি হয়েছে। তুই তো জানিস আব্বুর শরীরের অবস্থা বেশি ভালো ছিল না। তার উপর আব্বু খেতে কাজ করে। আম্মু ফোন দিয়েছিল তখন। কি বলেছে আন্টি? আব্বু কাল দুপুরে হঠাৎ করে খুব অসুস্থ হয়ে পড়েছে। আম্মু আমাকে আজকে বলছে, কারণ আমি চিন্তা করব তাই। এর আগে আমি কখনো রাফিকে কান্না করতে দেখি নাই। আমি জানি রাফি ওর বাবা মাকে খুব ভালোবাসে, তাই আমি ওকে বলার মতো কোনো কিছুই খুঁজে পাচ্ছিলাম না। তখনই পাশে খেয়াল করে দেখি রাফির ব্যাগ গোছানো। তাই আমি জিজ্ঞেস করলাম, বাসায় যাবি? হুম। বাসায় যাবি ভালো কথা, এত বড় ব্যাগ নেওয়ার কি আছে? কলেজে ব্যাগ করে কয়েকটা জামা কাপড় নিয়ে যা। আমি স্বাভাবিকভাবে বললাম। আমি আর ফিরে আসবো না, তাই সব কিছু গুছিয়ে নিয়েছি। মানে কি বলতে চাচ্ছিস তুই? মানে আমি আর লেখাপড়া করব না, বাসায় গিয়ে আব্বুর সাথে কাজ করব। আব্বুকে আমি আর কাজ করতে দিব না। লেখাপড়া করবি না মানে কি? তুই হাসতেছিস কেন? আমাদের পড়া শেষ হতে এখনো কয় বছর বাকি বলতো? 4 বছর মনে হয়। তাহলে 4 বছর পর বাড়িতে গিয়ে আমি হয়তো আবার আব্বুকে আর দেখতে পাবো না। এরকম কিছুই হবে না। আর পড়াশোনা শেষ হওয়ার পরে যে চাকরি হয়ে যাবে এমন তো কোনো কথা নেই। তাই আমি চাচ্ছি না যে আব্বুর টাকাগুলো এইভাবে নষ্ট হোক। মনে কর তুই এখন একটা চাকরি পেয়ে গেলি, তাহলে কি করবি? দোস্ত শোন, আমি জানি এটা সম্ভব নয়, তারপরেও বলি। আমি একটা চাকরি পেলে প্রথমেই বাড়িতে যাবার পথে আব্বু এবং আমার ছোট পিচ্চি বোনটার জন্য কেনাকাটা করব। তারপরে গ্রাম ছেড়ে সকলকে নিয়ে শহরে চলে আসব। আমি চাই না যে আমার বোনটা আমার মতো কষ্ট পাক, তাই ওকে এখানে এক ভালো স্কুলে ভর্তি করে দিব। বাস এইটুকুই। বন্ধু, মনে কর তোর স্বপ্ন পূরণ হয়ে গেছে। মানে তুই এই সময় মজা করিস? আমি রাফিকে কিছু না বলে আমার পড়ার টেবিলে চলে গেলাম। সেখান থেকে ড্রয়ার থেকে একটা চিঠি বের করে রাফিকে দিলাম। কি এটা? তোর চাকরির জয়েনিং লেটার। মানে? তুই আগে এটা খুলে দেখ। এরপর রাফি কিছু না বলে চিঠিটা পরে দেখতে লাগলো। কিছু সময় পরে, এটা তো সিলেটের সবচেয়ে বড় কোম্পানির এবি গ্রুপ অফ পার্সেন্টারের কোম্পানির জয়নিং লেটার। এটা তুই পালি কোথায়? এই বাসার মালিকের মতো সিলেটে আমার এক অপরিচিত আঙ্কেল ছিল। তিনি দিয়েছিলেন 1 বছর আগে, কিন্তু আমি যাইনি। যাসনি তো কি হয়েছে, এখন যাবি? না রাফি, আমি এখানেই ভালো আছি। একইভাবে আমি আমার লেখাপড়া শেষ করে একটা চাকরি ঠিকই খুঁজে নিব। না বন্ধু, এটাতে আমার কোনো অধিকার নেই। তুই যা, আমি ঠিক ম্যানেজ করে নিব। তোকে কি এখন চড় দিতে হবে? আমার ভাই আর আমি দুজনের মধ্যে একজন গেলেই হলো। আর আমি এই মুহূর্তে ঢাকা থেকে কোথাও যেতে চাচ্ছি না। আর তোর এখন এই চাকরিটা খুব প্রয়োজন। আমাকে আর কিছু বলতে না দিয়ে রাফি খুব জোরে আমাকে বুকের সাথে জড়িয়ে ধরলো আর কেঁদে দিয়ে বলল, জানি না জীবনে কি ভালো কাজ করেছিলাম, যার জন্য তোর মতো একটা ভালো বন্ধু পেলাম। ওই হয়েছে, আর ইমোশনাল হতে হবে না। অবশেষে তোর চাকরিতে তো হয়েই গেল, এখন ট্রিট দিবি চল। তুই একটু পাল্টাবি না, সিরিয়াস মুহূর্তেও। চোখ মুখে পানি দিয়ে আয়, একদম মেয়ে মানুষের মতো কেঁদে বাসিয়ে দিয়েছিস তুই। এরপর দুজনে ফ্রেশ হয়ে বাইরে বের হলাম। সময় তখন বিকাল 3টা হবে বোধহয়। এরপর আমি রাফি ছোটোখাটো একটা রেস্টুরেন্টে ঢুকে দুপুরের খাবার খেয়ে নিলাম। যেহেতু আজকে রাফির সাথে আমার শেষ দিন, মানে আমি চাচ্ছি যে আজকে রাতে রাফিকে সিলেটে পাঠিয়ে দেব। যেহেতু আঙ্কেলের শরীর খারাপ, তাই যেত তাড়াতাড়ি সম্ভব রাফি অফিসে জয়েন করবে, তাতে আঙ্কেলের জন্য ভালো। রাফি চল বাস স্ট্যান্ডে গিয়ে তোর জন্য টিকিট কেটে আসি। আজকে থাক, কালকে কাটলেও হবে। না, কালকে না, এখন কেটে রাতের মধ্যে তুই সিলেটে যাবি এবং কাল সকালে অফিসে জয়েন করবি। কি বলিস, এত তাড়াতাড়ি?
হুম। কিন্তু এত রাতে আমি গিয়ে থাকবো কোথায়? তার চেয়ে বরং সকালে যাই, কোনো একটা ব্যবস্থা করা যাবে। সেটা নিয়ে তোকে চিন্তা করতে হবে না, আমি সব ব্যবস্থা করে দেব। তুই কিভাবে এত কিছুর ব্যবস্থা করবি? তুই আমাকে বিশ্বাস করিস না? আমি সেটা বলিনি। ওকে, তাহলে চল। এরপর আমি আর রাফি বাস স্ট্যান্ডে গিয়ে একটা টিকিট কেটে নিলাম, কিন্তু রাফির দিকে চেয়ে দেখি ওর মুখটা কালো। তাই আমি জিজ্ঞেস করলাম, খিরি, মুখ কালো করে রেখেছিস কেন? যেতে ইচ্ছে করছে না। তোর সাথে দীর্ঘ 4 বছরের পরিচয়, একসাথে থাকা, খাওয়া, আনন্দ মজা করা, একসাথে বই পড়া, কিভাবে ভুলবে এগুলো? আর সবচেয়ে বড় কথা, তোকে কিভাবে এখানে একা ফেলে রেখে যাই? তোকে দেখে রাখার কেউ নাই। আমি তোকে আমার সাথে নিয়ে যাব, ওখানে একটা কলেজে ভর্তি করে দিব তোকে। আরে পাগল, তোকে আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, আমি ঠিকই মানিয়ে নেব, আমার অভ্যাস আছে। না, আমি যাব না। তোকে কিন্তু এবার মারবো। ভাই, কেন জানি খুব কষ্ট হচ্ছে। আরে পাগল, আমি ভালো থাকবো, তোকে চিন্তা করতে হবে না। আজকে যেহেতু এটা আমাদের শেষ বিকাল, তাই চল, তোকে আজকে আমি চা খাওয়াবো। ওকে, চল। এরপর আমি আর রাফি দুজনে মিলে চা খাওয়ার পরে অনেক গল্প করলাম। মোবাইলে তাকিয়ে থেকে সন্ধ্যা হয়ে গেছে প্রায়, তাই রাফিকে নিয়ে বাসায় চলে এলাম। রাফিকে ফ্রেশ হতে পাঠিয়ে আমি রাফির দরকারি সব কিছু গুছিয়ে ফেললাম। কিরে, সব গোছানো শেষ? মনে হয় তারপরেও একবার দেখে নে সব ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে। তুই রেডি তো? হুম। তাহলে চল, তোকে এগিয়ে দিয়ে আসি। রাফির বাস রাত 8টায়, তাই দুজনে তাড়াতাড়ি করে বাসার বাইরে বের হলাম। কিন্তু বিপত্তি ঘটলো বাস স্ট্যান্ডে এসে। রাফি কিছুতেই আমাকে ছেড়ে যাবে না, অনেক বুঝিয়ে ওকে বাসে উঠিয়ে দিলাম, কিন্তু হঠাৎ করে রাফি বাস থেকে নেমে এসে আমাকে জড়িয়ে ধরে বলল, ভাই, তোকে আমি কোনোদিনও ভুলতে পারবো না। তোর উপকারের কথাও কোনোদিনও ভুলতে পারবো না। ভুলতে পারবো না তোর সাথে কাটানো এই মুহূর্ত 4টা বছর। আমি জানি তো ভাই, ভালো থাকিস বাই। এরপর রাফিকে আবার বাসে উঠিয়ে দিলাম, বাস ছেড়ে দিল এবং আমিও বাসার দিকে হাঁটা শুরু করলাম। আর ভাবতে লাগলাম, কেন জানি না খুব কষ্ট হচ্ছে আজকে, কেন জানি মনে হচ্ছে খুব কাছের কিছু হারিয়ে যাচ্ছে। আজকে আবারও আমি একা হয়ে গেলাম এই ব্যস্ত শহরে। আমি বেঁচে আছি না মরে গেছি, কেউ হয়তো খোঁজ নিয়েও দেখবে না। আমি জানি রাফি আমাকে নিজের ভাইয়ের মতো ভালোবাসে, আমিও ঠিক তেমনই। কিন্তু রাফি তো আর আমার কাছে নেই। রোজ সকালে তো আর কেউ কফি বানিয়ে বলবে না, ভাই এই নে কফি, আর কে বল কেমন হয়েছে। কেউ আর পাগলামি করে রাতের পর রাত মুভি দেখার বায়না করবে না, আর কেউ আমার সাথে বসে এক টেবিলে বই পড়বে না। হঠাৎ করে চোখের 2 পাতা ঝাপসা হয়ে আসলো। আমি পকেট থেকে রুমাল বের করে চোখের পানি মুছে নিলাম। কে জানে এরে হয়তো ভাইয়ের প্রতি ভাইয়ের ভালোবাসা। এগুলো ভেবে আর লাভ নেই। মোবাইলে তাকিয়ে দেখি রাত 8টার বেশি বাজে, আর আজকে টিউশনে ছিল না, তাই আর কোনো চিন্তা না করে বাসায় চলে গেলাম। যখন গেট দিয়ে ঢুকতে যাব তখনই দারোয়ান চাচা বললেন, বাবা, কোথায় গিয়েছিলে? চাচা, আমার ওই যে বন্ধু আছে না রাফি। রাবি কোথায় গেল ব্যাগ নিয়ে? চাচা, ওর চাকরি হয়েছে সিলেট, তাই ওকে এগিয়ে দিয়ে আসলাম বাস স্ট্যান্ডে। ও, ব্যাগ নিয়ে যেতে দেখলাম, তাই আর কি জিজ্ঞেস করলাম। বাবা, কিছু মনে করো না আবার। আরে চাচা, আপনি যে কি বলেন, আমি কিছু মনে করি নাই। তাছাড়া আপনাকে আমি সেই শুরু থেকে দেখে আসতেছি, আপনারও জানার অধিকার আছে কে কোথায় যায়। তা বাবা, তুমি কি চলে যাবে নাকি একা একা থাকবে? না চাচা, একাই থাকবো। ও আচ্ছা বাবা, কোনো কিছু দরকার হলে আমাকে বলো, কেমন? আচ্ছা চাচা, আসি। এরপর আমি সোজা সিঁড়ি বেয়ে আমার রুমে চলে এলাম। রুমে এসে প্রথমেই একটা নাম্বারে কল করলাম। হ্যালো স্যার, কেমন আছেন? ভালো। শুনুন, আমি আপনাকে একটা বিশেষ কারণে ফোন করেছি। কি কারণ স্যার? এখনই ছোটোখাটো একটা বাসার ব্যবস্থা করুন। মোটামুটি 3 থেকে 4 জন থাকা যাবে এমন একটা বাসা। স্যার, আপনি কি তাহলে চলে আসবেন এখানে? আপনি আমাকে একটু সময় দিন, আমি আপনার জন্য বাসার ব্যবস্থা করতেছি। আপনিও তো বেশি বুঝেন কেন? আমি কি বলেছি যে আমি আসবো? সরি স্যার। ঠিক আছে, আমি যেটা বললাম সেই কাজ করেন, আমাকে ফোন করুন। 30 মিনিটের মধ্যে যেন কাজটি হয়ে যায়। ওকে স্যার। এরপর আমি ফোন কেটে দিলাম।
ওই লোকটার সাথে কথা বলে আমার মাথা খারাপ হয়ে যায়। বাবার বয়সী লোক, তাই কিছু বলতেও পারি না। আর আমি জানি সে আমাকে অনেক স্নেহ করে, সেই কারণেও আমি কিছু বলি না। যাই হোক, এই প্রসঙ্গে আর না যাওয়াই ভালো। মনটা একটু খারাপ হয়ে আছে। সবচেয়ে প্রিয় বন্ধুটা আজকে আমাকে একা রেখে চলে গেল। তাতে তো কষ্ট হওয়ারই কথা। জানি না কি করলে মনটা ভালো হয়ে যাবে। ঠিক তখনই ভাবলাম ছাদে গেলে মনটা ভালো হতে পারে। তাই সিঁড়ি বেয়ে ছাদে যেতে লাগলাম। আমি আমার মতো হেঁটে ছাদে যাচ্ছিলাম, তখনই আঙ্কেলের সাথে দেখা, মানে বাসার মালিক। আঙ্কেলকে দেখলে আমার কেমন জানি ভয় ভয় লাগে, চোখ মুখ কেমন একটা গম্ভীর ভাব। তাই আমি যতটা পারি এড়িয়ে চলতে থাকি। যাই হোক, এখন আর কোনো উপায় নেই, তাই বাধ্য হয়ে কথা বললাম। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তা তোমার পড়াশোনা কেমন চলতেছে? জি আঙ্কেল, মোটামুটি ভালোই। এই সময় আবার উপরের দিকে কোথায় যাচ্ছ? আসলে আঙ্কেল মনটা ভালো নেই, তাই ভাবলাম ছাদ থেকে একটু ঘুরে আসি। ও আচ্ছা, যাবে, ভালো কথা, কিন্তু বেশি সময় থেকো না। জানোই তো আমি ছাদে কাউকে যেতে দেই না, আর তোমাকে কেউ দেখলে সেও যেতে চাইবে। জি আঙ্কেল, বুঝতে পেরেছি, বেশি সময় থাকবো না। এজন্য আমি তোমাকে এত পছন্দ করি। আঙ্কেলের কথা একটু লজ্জা পেলাম, তাই চুপ করে রইলাম। আচ্ছা, আমি আসি তাহলে, তুমি যাও। জি আঙ্কেল। এরপর আমি হাঁপ ছেড়ে বাঁচলাম, দেখে কেমন জানি প্রাণ ফিরে এলো। তাই আর দেরি না করে উপরের দিকে যেতে লাগলাম। এই বাসায় যদিও লিফটের ব্যবস্থা আছে, কিন্তু আমি সবসময় সিঁড়ি বেয়ে উপরে যাই। কেন জানি একটু কষ্ট হলো ভালো লাগে সিঁড়ি বেয়ে হাঁটতে। ছাদের এক কোণে ছোটো একটা দোলনা আছে। আমি আর রাফি মাঝে মধ্যে এসে এখানে বসতাম। এখানে বোধহয় কেউ বসে না, কারণ দোলনায় কিছু ময়লা জমে আছে। আমি ময়লা পরিষ্কার করে বসে পড়লাম। দক্ষিণ দিক দিয়ে হালকা হালকা বাতাস আসতেছে। আমি চোখ বুজে সেটাকে অনুভব করতে লাগলাম। এই সময় রাফি থাকলে অবশ্য ও এক কাপ কফি নিয়ে হাজির হতো। নিজের অজান্তেই মুখে একটা হাসি চলে এলো। বসে আছি কোলাহল মুক্ত এই ছাদে। এখানে নেই কোনো শব্দ, নেই কোনো জনমানুষ, অসাধারণ একটা পরিবেশ। আর আমার মন পৃথিবীর সকল কিছু নিয়ে ভাবতেছে। তখনই ফোনে একটা কল আসলো। আমি ফোনের দিকে চেয়ে দেখি অপরিচিত নাম্বার। আমার ফোনে ফোন দেওয়ার মতো রাফি ছাড়া আর কেউ নেই। আর আমার এই নাম্বার দুইজন ছাড়া কেউ জানে না। এক হচ্ছে রাফি, আর দুই সেই লোকটা। মনে মনে ভাবতে লাগলাম কে ফোন দিতে পারে। ভাবতে ভাবতে ফোনটা কেটে গেল। কিছুক্ষণের মধ্যে আবার কল এলো। এবার আমি সাথে সাথে রিসিভ করলাম। কি করো? আমি পুরো আকাশ থেকে পড়লাম। চেনা নাই, জানা নাই, সুজা বলতেছি কি করো। আমার মনে হয় ভুল নাম্বারে কল করেছে, তাই আমি বললাম সরি, রং নাম্বার। ফোনটা কাটতে যাব, ঠিক তখনই মেয়েটা আবার বলল, না, আমি ঠিক নাম্বারেই কল করেছি। কণ্ঠটা কেমন চেনা চেনা লাগতেছে, তাই আমি জিজ্ঞেস করলাম কে, আর আপনি আমাকে চিনেন? আমি কি এখনো চিনতে পারলে না? এই কয়েক ঘন্টার মধ্যেই ভুলে গেলে? সত্যি আমি বুঝতে পারতেছি না আপনি কে। সোজাভাবে বলো, না হলে ফোন রেখে দিন। আমি রেখে গিয়ে বললাম, এমনিতে রাফির জন্য মন খারাপ, তার উপরেই পেঁচাল। আমি আদিবা। ও শিট, আমার তো মনেই ছিল না। আমি কাল রাতে আদিবাকে আমার নাম্বারটা দিয়েছিলাম, আর এই জন্যই তো কণ্ঠটা এত চেনা চেনা লাগতেছিল। কি হলো, এবার চিনতে পারছেন তো স্যার? আই এম সরি, আমি আসলে বুঝতে পারি নাই যে তুমি এই সময় ফোন দিবে। কেন, তুমি কি ব্যস্ত নাকি? না, ব্যস্ত নই, ফ্রি আছি, তাই তো বসে আছি। ও ভালো। হুম আর তুমি এমন ভাব করলে যেন তুমি কোনো মেয়েদের সাথে কথাই বলো না। কেন, তুমি জানো না? হয়েছে, আর বলা লাগবে না। সব ছেলেদের আমার চেনা আছে। তুমি কোন দোয়া তুলসী পাতা না। আমি মোটেও অমর না। আমি কোনো মেয়ের সাথে কথা বলা তো দূরে থাক, চোখ তুলো তাকিয়ে দেখি নাই। তাহলে আমার সাথে কে কথা বলতেছে? ওকে, তাহলে রেখে দিলাম। আরে, আমি তো মজা করতেছিলাম। আর আমি জানি তো তুমি কেমন ছেলে, তার জন্যই তো তোমাকে আমি বন্ধু বানিয়েছি। তুমি কি করতেছো? বসে বসে পপকর্ন খাই আর মুভি দেখি। ও, কালকে কলেজে একটু তাড়াতাড়ি আসিও। কেন? দরকার আছে। হুম আর তুমি এত বোরিং কেন? সে কখন থেকে শুধু হ্যাঁ না করেই যাচ্ছ। কথা বলা যায় না নাকি? কি বলবো, আমি পারি না। আসলে মেয়েদের সাথে কথা বলতে পারি না, কেন জানি একটা জড়তা কাজ করে। সমস্যা নেই, আমি তোমাকে মানুষ করে নিব। কি বললে, মানুষ করবে?
কেন? আমি কি মানুষ না? মানুষ, তবে সেটা শুধু চেহারায়। এই তো, এইবার একটু মজা লাগতেছে তোমার সাথে কথা বলে। আমি আদিবার সাথে ফোনে কথা বলতেছিলাম, তখনই আমার ফোনে একটা কল এলো। তাই আমি আদিবাকে বিদায় দিয়ে কল ব্যাক করলাম। স্যার, আপনার বাসার ব্যবস্থা হয়ে গেছে। 2 তলা বাড়ির 5টা রুম, রাস্তার পাশে বাড়ি, চারপাশে দেওয়াল আর দেওয়াল। আর থাক, আর বলতে হবে না, আমার বোঝা হয়ে গেছে। ঠিক আছে স্যার। বাসার ঠিকানা আমাকে মেসেজ করে পাঠিয়ে দিন। আর সবচেয়ে জরুরি কথা, কি কথা স্যার, বলুন। কাল সকালে এবি এর মেইন অফিসে একটা ছেলে যাবে চাকরির লেটার নিয়ে। তাকে যেন কোনো ধরনের প্রশ্ন না করা হয়, আর ছেলেটাকে সব কাজ বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আপনার। ওকে স্যার। আর শুনুন, স্যার বলেন। ছেলেটার নাম রাফি। রাফি যদি প্রথম 2-3 দিন ছুটি যায় তাহলে দিয়ে দিন, কেমন? ওকে স্যার। আর আপনি যে বাসা ঠিক করেছেন সেখানে আজ থেকে রাফির নামের ছেলেটা থাকবে। ও স্যার, বুঝেছি। আর বাসা দারোয়ান আছে? স্যার আছে। দারোয়ানের কাছে বাসার চাবি দিয়ে যাবেন। রাফি আজ ভোরে সিলেটে পৌঁছাবে। ওকে স্যার। এরপর ফোন কেটে দিলাম। গড়িতে তখন রাত 9:30 বাজে। লোকটা আমাকে বাসার নাম্বার মেসেজ করে পাঠিয়ে দিয়েছে। এরপর আমি রাফিকে ফোন দিলাম। হ্যালো রাফি। বল। আমি তোকে একটা বাসার ঠিকানা পাঠাচ্ছি, একটু পরে তুই সোজা সেখানে চলে যাবি। ওকে, সেখানেই থাকতে হবে নাকি? আর বাসায় কেউ থাকে না, বুঝলি? তুই সেখানে গিয়ে দারোয়ানের কাছ থেকে চাবি নিয়ে ভিতরে যাবি। আর পরশুদিন গ্রামের বাসা গিয়ে আঙ্কেল আন্টি আর চুটকিকে সিলেটে তোর কাছে নিয়ে আসবি। সবই বুঝলাম, কিন্তু বাসা ভাড়া? তোকে চিন্তা করতে হবে না, তুই আস্তে আস্তে সব কিছু বুঝে যাবি। কিন্তু তুই আমাকে বিশ্বাস করিস না? তোকে বিশ্বাস করি বলেই তো সিলেট যাচ্ছি। ওকে, তাহলে পৌঁছে ফোন করিস। আচ্ছা। এরপর ফোন রেখে আমি নিচে চলে এলাম, মানে আমার ছোট রুমে। আজকে ক্ষুধা লাগতেছে না, তাই আর রাতের জন্য রান্না করলাম না। যেহেতু অনেক রাত হয়ে গেছে, তাই বই নিয়ে পড়ার টেবিলে বসলাম। বই পড়তেছিলাম, তখনই মোবাইলে একটা মেসেজ আসলো। পড়ার সময় আমি মোবাইল ফোন সাইলেন্ট করে রাখি, কিন্তু আজকে সাইলেন্ট করতে মনে ছিল না। যেহেতু মেসেজ এসেছে, তাই বই বন্ধ করে মোবাইলে হাত দিলাম। মোবাইলের দিকে তাকিয়ে দেখি রাত 1টা বেজে গেছে। বই পড়তে পড়তে কখন যে এত রাত হয়ে গেছে খেয়ালই করি নাই। আর মেসেজ করেছে আদিবা। আমিও সাথে সাথে রিপ্লাই দিলাম। এরপর কিছু সময় কথা বলে ঘুমিয়ে গেলাম। আর আমি ঘুমিয়ে আছি, তখনই হঠাৎ করে মোবাইলটা বেজে উঠলো। আমি ঘুম ঘুম চোখে মোবাইলের দিকে তাকালাম। ভোর 5টা বাজে তখন রাফি ফোন দিয়েছে, তাই আমি সাথে সাথে ফোন রিসিভ করলাম। শ্রাবণ, আমি ঠিকভাবে পৌঁছে গেছি, তোর চিন্তা করার দরকার নাই। ওকে, ফোন রাখ তাহলে। সারা রাত ঠিকভাবে ঘুম হয়নি, এখন একটু ঘুমিয়ে নি। আচ্ছা, তুই বিশ্রাম নে তাহলে। এরপর ফোন কেটে দিলাম। এখন আর ঘুম আসবে না আমি জানি, তাই বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে আসলাম। সকালবেলা বই পড়লে মন ভালো থাকে, তাই কিছু সময় বই পড়ে নিলাম। এরপর সকালের জন্য হালকা কিছু খাবার রান্না করে নিলাম। সকালের খাবার খেয়ে বেরিয়ে গেলাম কলেজের উদ্দেশ্যে, কারণ আজকে আদিবা একটু আগেই আসবে কলেজে। তাই আমি একটু আগে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তা দিয়ে একা একা হেঁটে যাচ্ছি, পাশ দিয়ে অনেক রকমের গাড়ি যাচ্ছে। আমি সেগুলো দেখতেছি আর হেঁটে যাচ্ছি। কলেজের সামনে এসে দেখি কলেজে তেমন কোনো লোকজন নেই, তাই আমি কলেজের পূর্ব পাশে একটা বেঞ্চে গিয়ে বসলাম। আনুমানিক 15 মিনিট পর আদিবা আমার সামনে এলো। সেই কখন থেকে বসে আছে তুমি জানো? সরি, আসলে রাস্তায় অনেক জ্যাম ছিল তো, তাই একটু লেট হয়ে গেল। ইটস ওকে। এবার বলো, তাড়াতাড়ি আসতে বললে কেন? আজকে ক্লাস করব না। মানে ক্লাস করব না মানে? মানে কি? আজকে ক্লাস করব না। আজকে তুমি আর আমি সারাদিন ঘুরে বেড়াবো। সেসব তো ঠিক আছে, কিন্তু তাই বলে ক্লাস মিস দেব? একদিন ক্লাস মিস দিলে কিচ্ছু হবে না। আদিবার অনেক জোরাজুরির পরে রাজি হলাম। আমি আর আদিবা বসে বসে গল্প করতেছিলাম, তখনই আমাদের সামনে আফিয়া আর মাহমুদা এলো। এরা সেই দুইজন যে আমাকে সেই দিন শুধু শুধু অপমান করেছিল। আমি চুপ করে আছি, কারণ আমি জানি এরা এখন আমাকে নিয়ে আদিবার কাছে উল্টাপাল্টা কিছু বলবে। কিন্তু এরা দুজন আমাকে চমকে দিয়ে আফিয়া বলা শুরু করলো, আই এম সরি শ্রাবণ। মানে? সেই দিন তুমি আমাকে ধাক্কা না দিলে হয়তো
অনেক বড় বিপদ হতে পারতো। ওহ, কোথায় সেদিন আমার তোমাকে ধন্যবাদ দেওয়ার কথা ছিল, সেখানে আমি উল্টে তোমাকে অপমান করেছিলাম। আমাকে মাফ করে দাও শ্রাবণ। ঠিক আছে। সত্যিই মাফ করে দিয়েছো তো? আসলে তখন আমি আম্মুর সাথে ফোনে কথা বলছিলাম, আর হঠাৎ করেই সব কিছু হয়ে গেল, তাই তোমাকে এমনভাবে বলেছিলাম। আই এম সরি। তোমাকে আমি অনেক আগেই মাফ করে দিয়েছি, কিন্তু একটা জিনিস বুঝতে পারতেছি না। কি বুঝতে পারছো না? তোমাদের এইসব বললো কে যে আমি আফিয়াকে গাড়ি থেকে বাঁচানোর জন্য ধাক্কা দিয়েছিলাম? ও, আদিবা এসে আমাদের সব কিছু খুলে বলেছে। এখন আমরা যাই, ক্লাস আছে। এরপর আফিয়া আর মাহমুদা চলে গেল। আমি অবাক হয়ে আদিবার দিকে তাকালাম। তুমি এইসব জানলে কি করে? আমি সেদিন প্রথম কলেজে আসি, আর যখন গেট দিয়ে ঢুকতে যাব তখনই দেখি একটা মেয়ে রাস্তার মাঝখানে চলে গেছে ফোনে কথা বলতে বলতে। আর তখন প্রচণ্ড বেগে একটা গাড়ি তার দিকে আসতেছিল। আমি ভেবেছিলাম মেয়েটিকে গিয়ে সরিয়ে আনবো, কিন্তু আমি অনেক দূরে ছিলাম, আর মেয়েটিকে যে আমি ডাক দেব সেটাও করতে পারতেছিলাম না, কারণ আমি তার নাম জানি না। আর ঠিক তখনই একটা ছেলে এসে তাকে সরিয়ে দেয়। আমি দেখে খুব খুশি হলাম, ভেবেছিলাম ছেলেটাকে গিয়ে আমি ধন্যবাদ দিব, কিন্তু দেখি মেয়েটা উল্টো তাকে বেশি কথা বলে দিল। আমার খুব রাগ হলো, তাই আমি তাকে গিয়ে সব খুলে বলি। আর সেই ছেলেটাকে আমি? সেইটা কি আর বলতে? ও, এইবার বুঝলাম। এরপর আমি আর আদিবা কলেজ থেকে বেরিয়ে একটা রিক্সায় উঠলাম। যদিও আমার কোনো ইচ্ছা ছিল না, তারপরও আদিবা জোর করে উঠতে বাধ্য করলো। এর আগে আমি কখনো রিক্সায় মেয়েদের সাথে বসি নাই, তাই আমার কেমন যেন একটা নার্ভাস ফিল হচ্ছিল। তবুও আমি স্বাভাবিকভাবে বসে থাকার চেষ্টা করলাম। কিছু সময় পরে রিক্সা একটা নদীর পাশে এসে থামলো। আমি রিক্সা ভাড়া দিয়ে গেছিলাম, কিন্তু আদিবা দিতে দিল না। চলো নদীর পাড়ে গিয়ে বসি। চলো। এরপর আমি আর আদিবা নদীর পাড়ে একটা বেঞ্চে বসলাম। আমি চুপ করে আছি, নদীর বাতাস আর ঢেউ উপভোগ করতেছিলাম। নীরবতার পর্দা ভেঙে আদিবা বলে উঠল, তুমি 2 মিনিট বসে থাকো, আমি আসতেছি। কিন্তু তুমি আবার কোথায় যাও? যাবো আর আসবো। আমি বসে চারদিক দেখতে লাগলাম। চারপাশে অনেকগুলো বেঞ্চ আছে, আর সবগুলো বেঞ্চে মানুষ বসে আছে। আসলে মানুষ বললে ভুল হবে, এখানে চারদিকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বসে আছে। দেখে বোঝা যাচ্ছে, আমি তো জানতামই না যে আমাদের শহরের পাশে এমন একটা সুন্দর জায়গা আছে। জানলে আরও আগে এখানে আসতাম। বসে বসে এগুলো ভাবতেছিলাম, তখনই এই নাও বাদাম খাও। ও, এই ব্যাপার, তুমি বাদাম আনতে গিয়েছিলে? এই জায়গায় বসে বাদাম খাও আর গল্প করতে আমার খুব ভালো লাগে। কিন্তু তুমি আমাকে বলতে পারতে, আমি এনে দিতাম। এমনিই বলি নাই। আমাকে থাক, এই বিষয় বাদ দাও। ওকে, বাদ দিলাম। এইবার বলো তো, তোমার আব্বু আম্মু মারা যাবার পরে তুমি কিভাবে ঢাকা এলে? মানে তোমার জীবনের পুরো গল্পটা আমি শুনতে চাই। আচ্ছা থাক, তুমি কষ্ট পেলে বলা লাগবে না। সরি। বলতে গেলে অনেক সময় লাগবে। তুমি বলো, আমি শুনি। আমার খুব জানতে ইচ্ছে করতেছে। আচ্ছা শোনো, তখন আমি সবেমাত্র এসএসসি পাস করেছি। আব্বু, আমি আর আম্মু খুব ভালোভাবে আমাদের জীবন চলতেছিল। আব্বু একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করত, আর আম্মু বাড়ির কাজকর্ম সব করত। আমি তাদের একমাত্র সন্তান হওয়ায় আমি যে বায়না বা আবদার করতাম, তারা সেগুলো চোখ বুজে মেনে নিত। আর আমিও তখন একটু খারাপ টাইপের ছিলাম, যেমন বন্ধুদের সাথে সময়ে অসময়ে আড্ডা দেওয়া, রাত করে বাড়ি ফেরা, আব্বুর টাকা ইচ্ছে মতো খরচ করা ইত্যাদি। তখন আমি এইগুলো বুঝতাম না যে টাকা ইনকাম করতে কতটা কষ্ট করতে হয়। একদিন আব্বু বিকালে অফিস থেকে বাসায় এসে বলল যে তার অফিসে এক বন্ধুর বাড়িতে তার মেয়ের বিয়ে। আব্বু আর আম্মু শপিং করতে যেতে চাইলেন। তাতে আমার কোনো আপত্তি ছিল না, কিন্তু আমার আপত্তি ছিল কারণ তারা আমাকে সাথে নিয়ে শপিং মলে যাবে। সেদিন বন্ধুদের সাথে আমার একটু ট্যুরে যাওয়ার কথা ছিল, তাই আমি যাইনি। আব্বু আর আম্মু গাড়ি করে চলে গেল, কিন্তু সেদিন আমি শেষবারের মতো আব্বু আর আম্মুকে দেখেছিলাম। আমি বিকালবেলায় বন্ধুদের সাথে ঘুরতে যাব বলে রেডি হচ্ছিলাম, তখনই আমার ফোনে একটা ফোন আসে। অপরিচিত নাম্বার ছিল। আমি কিছু মনে না করে ফোনটা রিসিভ করলাম, কিন্তু অপর প্রান্তের লোকটার কথা শুনে আমার হাত থেকে ফোনটা পড়ে গেল। আমার পুরো শরীর কাঁপতে লাগলো, মাথায় কাজ করা বন্ধ করে দিল। আমি আর যেন দাঁড়িয়ে থাকতে পারতেছিলাম না।
এক দূরে বাসা থেকে বের হয়ে গেলাম। কি বলেছিল লোকটা ফোনে? আমি এবার বলতে শুরু করলাম। লোকটা আমাকে ফোন করে বলছিল, হ্যালো, আশরাফুল আহমেদ আপনার কে হয়? জি আমার আব্বু। কিন্তু কেন? আপনার বাবা আর মা অ্যাক্সিডেন্ট করেছে, আপনি তাড়াতাড়ি সিলেট সদর হাসপাতালে চলে আসুন, তাদের অবস্থা বেশি ভালো না। এরপর কি হলো? আমি রাস্তায় গিয়ে কোনো গাড়ি পাচ্ছিলাম না, অনেক দেরি হয়ে যাচ্ছিল, তাই আমি বাধ্য হয়ে দৌড়াতে থাকি। সেদিন আমি নিজেকে পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষ মনে হচ্ছিল। মাঝ রাস্তায় গিয়ে আমি একটা গাড়ি পেয়ে যাই। এরপর সোজা হাসপাতালে চলে এলাম। গাড়ি ভাড়া দিয়ে সোজা ভিতরে ঢুকে গেলাম। এরপর নার্সের কাছে থেকে রুমের নাম্বার জেনে সোজা সেখানে চলে গেলাম। এসে দেখি বাইরে একটা লোক দাঁড়িয়ে আছে। তিনি আমাকে ফোন দিয়েছিল। এরপর সেই লোক চলে গেল আর আমি রুমের বাইরে দাঁড়িয়ে রইলাম। দীর্ঘ 1 ঘন্টা পরে ডাক্তার সাহেব বের হলেন। আমি তাড়াহুড়ো করে ডাক্তারকে জিজ্ঞেস করলাম, স্যার আমার আব্বু আম্মু কেমন আছে? ওনারা ঠিক আছে তো? সব ঠিক হয়ে গেছে তাই না? এরকম হাজারো প্রশ্ন করতে লাগলাম। আপনি নিজের মনকে একটু শান্ত করুন। আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু কি? আমরা দুজনে কাউকে বাঁচাতে পারিনি। দুজনে মাথায় অনেক আঘাত লেগেছিল, যার ফলে অনেক দ্রুত তারা মৃত্যুবরণ করেন। অন্য কোথাও আঘাত পেলে আমরা হয়তো কিছু করতে পারতাম। সরি। এই বলে ডাক্তার সাহেব চলে গেলেন। আর আমি পাথরের মতো দাঁড়িয়ে রইলাম। তখন আমার আব্বু আর আম্মুর মুখ দেখার সাহস হচ্ছিল না। তবু আমি অনেক কষ্টে কেবিনের ভিতরে গেলাম। সেখানে গিয়ে দেখি সাদা কাপড় দিয়ে আব্বু আর আম্মুর মুখ ঢাকা। আমার বিশ্বাস হচ্ছিল না যে আব্বু আর আম্মু আমার মাঝে আর নেই। নিজের উপরে রাগ করে আব্বু আর আম্মুর মুখ দেখলাম না, কারণ আজকে আমার জন্যই আব্বু আর আম্মু এই অবস্থা। তখন সন্ধ্যা হয়ে গেছিল। থেকে কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। তাই হাসপাতালে টেলিফোন থেকে আমার 2 বন্ধুকে ফোন করি। রাত 8টার সময় আব্বুর অফিসে কয়েকজন লোক আর আমার বন্ধুরা এসে বাকি সব কাজকর্ম করে। আমাকে কিছু করতে হয়নি, আর করতে হলেও হয়তো পারতাম না। তখন আমার শরীরে একটুও শক্তি ছিল না। ওই দিন রাতে আমি অনেক কেঁদেছিলাম। জীবনে হয়তো আমি ওই দিনের মতো আর কান্না করি নাই। আমার স্পষ্ট মনে আছে আমি কান্না করতে করতে জ্ঞান হারিয়ে ফেলছিলাম। একদিন পরে আমার জ্ঞান ফিরছিল। তখন আমি আমার পাশে আমার সেই 2 বন্ধুকে দেখতে পাই। ওরাই হয়তো আমার দেখাশোনা করছিল। ওরা আমাকে অনেক বুঝিয়েছিল। আর আমি ওই দিনের পর থেকে আজ পর্যন্ত এক ফুটো চোখের পানি ফেলাইনি। কাদের জন্য পানি ফেলবো? নিজের উপরে রাগ করে সিলেট থেকে ঢাকা চলে আসি, কাউকে কিছু না জানিয়ে। এমনকি আমার ওই 2 জন বন্ধুকেও বলি নাই। ওদের বললে হয়তো ওরা আমাকে আসতে দিত না। এরপর শুরু হলো আমার নতুন জীবন। ঢাকায় যেদিন প্রথম এসেছিলাম সেদিন কই যাব কোথায় দেখবো কিছু বুঝে পাচ্ছিলাম না। তাই রাতে একা ল্যাম্পপোস্টের নিচে একটা বেঞ্চে বসেছিলাম। আর সেদিন রাতেই আমার দেখা হয় রাফির সাথে। রাফি তখন মাত্র 1 সপ্তাহ ঢাকা এসেছিল। কোনো মতে একটা ছোটো করে একা একা থাকতো। রাফির হয়তো আমাকে দেখে খুব মায়া হয়েছিল, তাই ও আমাকে ওর সাথে বাসায় নিয়ে আসে। আর এইভাবে কেটে গেল প্রায় 5 বছর। এই 5 বছরে অনেক কিছু গড়ে গেছে আমার জীবনে, যা বলতে গেলে হয়তো আজকে রাত হয়ে যাবে। যেমন ঠিকমতো 3 বেলায় খাবার খেতাম না, কলেজে নতুন জামা প্যান্ট পরে না যেতে পারা, কলেজে একটা এতিম ছেলে নামে পরিচিত পাওয়া। আরও যে কত কষ্ট করেছি এই 5 বছরে, সেটা একমাত্র আমি আর রাফি জানি। অবশেষে রাফির চাকরি হয়ে যায় আর রাফি সিলেটে চলে যায়। আর আমি এখনও এই ব্যস্ত শহরে পড়ে আছি। জানি না কী কারণে পড়ে আছি, হয়তো নিজের প্রতি রাগ বা অভিমান করে। যেটাই বলি, এখানে সব কথা সত্য নয়। আদিবার কাছ থেকে কিছু কথা লুকানো হয়েছে, প্রায় 70% সত্য, আর বাকি 30% আদিবার কাছ থেকে বাঁচার জন্য মিথ্যা বলেছি। পরে সেগুলো ক্লিয়ার করে দেওয়া হবে। আমি নিজের পকেট থেকে রুমাল বের করে চোখের পানি মুছে নিই। এদিকে আদিবার দিকে চেয়ে দেখি আদিবও চোখে পানি। তাই আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তোমার আবার কি হলো? তোমার চোখে পানি কেন? তোমার খুব কষ্ট হয়েছে এই 5 বছরে, তাই না? এতিমের জীবনে কি আর সুখ থাকে? এই, তোকে কতবার বলবো তুই এতিম না। এই আদিবার যতদিন বেঁচে আছে ততদিন তুই এতিম না। একেবারে তুই করে বলে দিলে। আমাকে রাগিয়ে দিলে আমি তুই করেই বলি। বাহ। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো। কি কথা? তোমার বাসা তো কলেজের পশ্চিম দিকে, তাই না? কেন? বাসার ঠিকানা বলো আগে। বাসার ঠিকানা দিয়ে আবার কি করবে? না মানে, তুমি তো এখন একা থাকবে, আর তোমার কষ্ট কম করার জন্য আমি মাঝে মধ্যে গিয়ে একটু কাজ করে দিয়ে আসলাম।
কাজ? মানে কি কাজ? এই যেমন ধরো তোমার রুম গুছানো, মাঝে মাঝে হালকা কিছু রান্না করে দিয়ে আসলাম। তুমি করবে কেন? তুমি কি আমার বউ লাগো নাকি? আমি মজা করে বললাম। আদিবা আমার দিকে একটু কেমন করে তাকিয়ে আবার বলল, ফাজলামি না করে বাসার ঠিকানা বলো আগে। আচ্ছা, এলিফ্যান্ট রোড, A28-4। কি? কেন? আমি বাড়া থাকি 5 তলায়। তুমি চেনো নাকি? না, চিনি না। ও ওকে। কাল তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, রেডি থেকো কালকে। আরে বাস, সারপ্রাইজ? আচ্ছা, রেডি থাকবো। এইবার চলো রেস্টুরেন্ট থেকে কিছু খেয়ে নেই, দুপুর হয়ে গেছে তো, খুব ক্ষুধা লাগছে। কিন্তু বিল নিয়ে চিন্তা করতে হবে না, আমার কাছে টাকা আছে। এরপর আদিবা আমার হাত ধরে একটা রেস্টুরেন্টে নিয়ে গেল। জানি না এই অল্প কয়েকদিনের মধ্যে আদিবা আমার এত আপন কি করে হয়ে গেল। আমার মুখ থেকে কিছু বলার আগে সব কিছু বুঝে ফেলে, আমার মনের কথা সব বুঝে ফেলে। আমার ভাবতে অবাক লাগে যে শ্রাবণ কিছুদিন আগে মেয়ে দেখলে সবসময় এড়িয়ে চলতো, আর আজ সেই শ্রাবণের হাত একটা মেয়ে দৌড়ে আছে। মাঝে মাঝে মনে হয় আদিবাকে ছাড়া আমি কিছুই ভাবতে পারি না। আমার জীবনে এই রকমেরই আরও একটা বন্ধুর দরকার, আর সেই বন্ধুটা হয়তো আদিবা। আর কথা বাড়িয়ে লাভ নেই, চলুন কিছু খেয়ে নেই, এরপর বাকি গল্প বলতেছি। খাবার তো খাওয়া হলো, এইবার চলো কোথাও ঘুরে আসি। এখন ঘুরতে যাবে নাকি বাসায় যাবে? না, আজকে সারাদিন ঘুরবো, কোনো বাসায় যাওয়া হবে না। ওকে মহারানী। এরপর শহরের অনেক জায়গায় আদিবা নিয়ে গেল আমাকে, যেখানে হয়তো আমি আগে কোনো দিন যাইনি। আদিবা না নিয়ে গেলে আমি হয়তো জানতামই না যে এই শহরে এত সুন্দর সুন্দর জায়গা আছে। ঘুরতে ঘুরতে বিকাল হয়ে গেছিল। আমি আদিবাকে বিদায় জানিয়ে বিকাল 5টার সময় বাসে এসেছিলাম। আজকের দিনটা আমার জীবনে অনেক খুশির দিন ছিল। বাসে এসে ফ্রেশ হয়ে নিলাম, রুমে বসে ভাবতেছি আজকে সারাদিন রাফিকে ফোন দিইনি, তাই হাতে ফোনটা নিলাম। ফোন দেবো দেখে ঠিক তখনই রাফির ফোন আসে। আমি সাথে সাথে ফোন রিসিভ করি। কি করিস? বসে আছি, তুই? আমি গ্রামের বাড়ি এসেছি সবাইকে নিয়ে, কাল সকালে সিলেট যাব। ও, এটা তো ভালো কথা। আঙ্কেল কেমন আছে এখন? মোটামুটি ভালো। আঙ্কেল আন্টি তোর চাকরির কথা শুনে খুশি হয়েছে? খুশি মানে খুব খুশি হয়েছে। সত্যি বলতে আমার জীবনে আম্মুকে এত খুশি হতে দেখি নাই। এখন ভালোভাবে সকলের খেয়াল রাখিস। ধন্যবাদ ভাই। তুই এবার শুরু করলি? ওকে ওকে। আর তুই আমাকে আগে বলিসনি কেন? কি বলি নাই? এই যে এই বাড়িটা অফিস থেকে দেওয়া হয়েছে আমাকে। আরে আমিও ভালো জানতাম না। শ্রাবণ, আমি তো কিছুই বুঝতেছি না, মানে কি এত কম সময়ে এত কিছু দিয়ে দিল অফিসের ম্যানেজার? সেটা তো তুই ভালো জানিস। ধর, বাদ দে এসব। এইভাবে রাফির সাথে কিছু সময় কথা বলে ফোন রেখে দিলাম। আজকে রাফির সাথে ফোনে কথা বলে এটুকু বুঝলাম যে রাফি আজ অনেক খুশি, নিজের কাছেও খুব ভালো লাগতেছে আজকে। এরপর ফোন রেখে দিয়ে রাতের জন্য কিছু রান্না করে নিলাম। রান্না করার সময় মনে হচ্ছিল, ইস, এখন যদি একটা বউ থাকতো তাহলে আর নিজের কষ্ট করে রান্না করা লাগতো না, শুধু বসে বসে খেতাম। একা একা বসে আছি নিজের রুমে, বসে বসে ভাবতেছি আমি এই পৃথিবীতে কত একা। আমার মতো একা বোধ হয় এই পৃথিবীতে আর কেউ নেই। আর মনে হয় অনেক কিছু চিন্তা করতেছি। আমার চিন্তার ছেদ গড়িয়ে আদিবা ফোন দিল। আমি কিছুক্ষণ পরে ফোনটা রিসিভ করলাম। কি খবর স্যার, কি করেন? এই তো বসে আছি, তুমি কি করো? আমি তো শুয়ে আছি আর তোমার সাথে কথা বলি। ও ভালো। রাতে কি খাবে, রান্না করবে না? একটু আগে রান্না শেষ করে আসলাম। একটা কথা কি জানো? কি কথা? তোমাকে যে বিয়ে করবে তার আর কষ্ট করে রান্না করতে হবে না, তুমিই রান্না করে দিবা। একটা পরে রান্না শিখিয়ে দেবো আমার বউকে। আর শোনো, কালকে কলেজে আসার দরকার নেই। কেন? বললাম না আসবে না, কালকে তোমার জন্য সারপ্রাইজ আছে। ওকে। কেন জানি না আদিবার কথা ফেলতে পারি না। এইভাবে কিছু সময় কথা বলে ফোন রেখে দিলাম। আমার ভাবছি অবাক লাগে, আমি প্রায় 30 মিনিটের বেশি সময় ধরে একটা মেয়ের সাথে ফোনে কথা বলছি। আসলে আমি মেয়েদের সাথে দরকার ছাড়া কোনো কথা বলতাম না, কিন্তু আদিবার মধ্যে কি এমন আছে যে আমি ওর সাথে কথা না বলে থাকতে পারি না? তার মানে কি এটা প্রেম, ভালোবাসা? না না, আমি এসব কি ভাবতেছি। আদিবা আমাকে ভালো বন্ধু মনে করে, আর মাত্র 3 দিনের পরিচয়ে কি প্রেম হয়?
কে জানে, হয়তো হয়। আমি আর কিছু না বলে বই পড়তে বসে গেলাম, কিন্তু কিছুতেই বই পড়তে মন চাচ্ছিল না। আসলে মনটা শুধু আদিবার কথাই ভেবে যাচ্ছে। আগে আমার কোনোদিনও এমন হয়নি। তাই আর বেশি না ভেবে ঘুমিয়ে পড়লাম। মোবাইলে তখন রাত 10টা বাজে। আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। সকালবেলা আর আমি ঘুমিয়ে আছি, কিন্তু হঠাৎ আমার ফোনটা বেজে উঠলো। আমি ঘুম চোখে